আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। ভোট শেষ হতেই ভাঙা হলো ইভিএম, চলল গুলিও। 11 বুথে ফের নির্বাচনের ঘোষণা। এত বাল বাচ্চাকেও পয়দা করে, বন্ধু লালুকে নিয়েই কুকথা নীতিশের। তেজস্বী বললেন কাকুর আশীর্বাদ। বউ দিনে তোমার, রাতে শাহজাহান বাহিনীর। কি চলতো সন্দেশখালিতে, মুখ খুললেন সেই মহিলা। ধুলোগড়ে সিপিএমের প্রচার শেষ হতেই মিছিলে হামলা, অভিযুক্ত টিএমসি। জল নেই দেভরনের লোকসভা কেন্দ্রে, ভোট বয়কটের ডাক। 2014 পর কার্যক্ষমতা বেড়েছে ইডির, নথি হাতে প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী মোদি। 25,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঠিক হবে সোমবার, চাকরি কি বাতিল হবে? কসবায় 25 তলা বিল্ডিং থেকে ঝাঁপ 19 বছরের ছাত্রীর, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। গর্ভে থাকা যমজ সন্তানের কথাও মনে আসেনি, স্ত্রীকে খাটে বেঁধে জ্যান্ত পুড়িয়ে দিলেন স্বামী। স্বজনহারা পঙ্কজ ত্রিপাঠী কলকাতা আসার পথে দুর্ঘটনায় সংকটজনক বোন, বাঁচানো গেল না ভগ্নিপতিকে। ভক্তকে সপাটে চর নেতা সাকিবের, ভিডিও দেখলে তাজ্জব বনে যাবেন। ঘূর্ণাবর্তের জেরে বাংলার 8 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, আসছে বিস্তারিত আলোচনায়। প্রথম দফার ভোটে তুমুল অশান্তি, ভাঙা হলো ইভিএম, চলল গুলিও। অশান্ত মণিপুরের প্রথম দফার নির্বাচনে আজ পড়ল হিংসার। দুষ্কৃতীরা ইভিএম ভেঙে ফেলায় সেখানে আবার নির্বাচন করাতে হবে। শনিবারই মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক 11টি পোলিং বুথে পুনর্নির্বাচন ঘোষণা করলেন। আগামী 22 এপ্রিল ফের ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মণিপুরের 11টি বুথের ভোট বাতিল করা হয়েছে। এখানে নতুন করে ভোট গ্রহণ করা হবে। আগামী 22 এপ্রিল সোমবার এই ভোট গ্রহণ হবে। যে বুথগুলিতে ফের ভোট হবে সেগুলো হলো খুড়াই কেন্দ্রের মৌরাংকাম্পু, সাজেব, থঙ্গাম লেইকাই বুথ। জানা গিয়েছে এই বুথগুলিতে গত শুক্রবার তীব্র অশান্তি হয়। বুথ দখল থেকে শুরু করে ইভিএম লুট, ভাঙচুর, এমনকি গুলিও চলে। 72% ভোট পড়লেও যে বুথগুলির ইভিএম লুটও ভেঙে দেওয়া হয়েছে সেগুলোতে ফের নির্বাচন হবে। প্রসঙ্গত শনিবারই কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে 47টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় রিগিং ও বুথ দখলের অভিযোগ এনে। আসছি পরবর্তী খবরে। ফের কুকথা নীতিশের মুখে। গত বছর অবধিও যে জোটসঙ্গী ছিলেন, যার গলা জড়িয়ে ছবি তুলেছেন, সেই লালুপ্রসাদ যাদবের পরিবার তুলে কটাক্ষ করলেন নীতিশ কুমার। লালুপ্রসাদ যাদবের একাধিক সন্তান থাকা নিয়ে কটাক্ষ করেন নীতিশ। তবে চুপ করে থাকার পাত্র নন তেজস্বী, বাবার অপমানের পাল্টা জবাব দেন তিনি। রবিবার বিহারের কাটিয়ারে নির্বাচনী প্রচারে গিয়েই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, আজকাল কিছুজন সব কিছুই চায়। তাদের যখন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন নিজের স্ত্রীকেই সেই পদে বসিয়েছিল, এখন সন্তানদের পালা। এত তো জন্ম দিয়েছেন, এত বাল বাচ্চা জন্ম দেওয়া উচিত কারো নাম উল্লেখ না করলেও বলার প্রয়োজন রাখে না যে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবকে কটাক্ষ করেছেন। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু জড়িয়ে পড়ার পর মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন তিনি। তখন তার স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আবার নীতিশ কুমারের সঙ্গে মহাগঠবদ্ধ জোটেই উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব। লালু প্রসাদের বড় ছেলে তেজপ্রতাপও মন্ত্রী ছিলেন। নীতিশ কুমারের এই মন্তব্যের জবাব দেন লালুপুত্র তেজস্বী। তিনি জানতে চান, এই ধরনের ব্যক্তিগত মন্তব্য কি বিহারের মানুষের কোনো উপকারে আসবে? তেজস্বী বলেন, অর্থাৎ নীতিশ কুমার যা কিছু বলতে পারে আমাদের। রেশন দুর্নীতি আর তৃণমূল নেতা শেখ শাহজাহানের সূত্র ধরে এই বছরের শুরুতে সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালি। তারপর থেকে জমি জমা দখলের অভিযোগ, মহিলা আন্দোলন, নির্যাতনের অভিযোগ। শাহজাহান শিবুদের গ্রেফতারি থেকে আদালতে মামলার পর মামলা। সব মিলিয়ে এবারের লোকসভা ভোটে অন্যতম চর্চিত ইস্যু সন্দেশখালি। লোকসভা ভোটের মুখে মঙ্গলকোটে বিজেপি মহিলা মোর্চার নারী শক্তি সম্মেলন থেকে ফের সুর চড়ালেন সন্দেশখালীর মহিলারা। এতদিন তাদের কিভাবে দিন কেটেছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই ভাগ করে নেন তারা। এদিন সন্দেশখালীর এক মহিলার কথায়, আমাদের স্বামীদের বলা হতো, বউ দিনের বেলা তোমার হতে পারে কিন্তু রাতের বেলা শাহজাহান বাহিনীর। অন্য এক মহিলা বলেন, আমাদের স্বামীদের যখন তখন ডেকে নিয়ে বলতো, তোদের বউদের পাঠিয়ে দিবি। 2019 সালে আমাকে একবার ডেকে নিয়ে গিয়েছিল, কোনোভাবে ছুটে পালিয়ে এসেছিলাম আমি। আগেই এলাকার প্রভাবশালী নেতা শাহজাহান, সন্দেশখালী 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি শিবু হাজরা, প্রাক্তন জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার সহ
একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। তাদের অভিযোগ ছিল শেখ শাহজাহানের মতো গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনো সম্মান দেয়নি, মেয়েদের শেষ করে ফেলেছে। রাত 10:30টার সময় মেয়েদেরকে উঠিয়ে আনতো পার্টি অফিসে। বর্তমানে সেই নেতারা সকলেই জেলবন্দি। তবে এতদিনের আতঙ্ক পিছু ছাড়ছে না সন্দেশখালীর মহিলাদের। হাওড়ার ধুলোগড়ে তুমুল উত্তেজনা। হাওড়ার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। তবে দিনে দুপুরে এই ঘটনায় উঠছে প্রশ্ন, কোথায় আধা সেনা, কোথায় পুলিশ? জানা গিয়েছে আজ ধুলোগড়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রচার মিছিল ছিল। সেই মিছিলে সব্যসাচী নিজে উপস্থিত ছিলেন। তবে মিছিল শেষের পর যখন কর্মী সমর্থকরা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, অভিযোগ সেই সময় শাসক দলের দুষ্কৃতী লাঠি নিয়ে বাম কর্মী সমর্থকদের উপর চড়াও হয়। এরপরই সব্যসাচী গিয়ে পুলিশ ও জেলা শাসককে অভিযোগ জানান। যদিও সাকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল জানান, সিপিএমের মিছিল থেকে তৃণমূলকে কটূক্তি করা হচ্ছিল, সেই কারণেই তৃণমূল সমর্থকরা এর প্রতিবাদ করেছেন। পাশাপাশি তিনি আরও বলেন, সিপিএম এই মুহূর্তে কোথাও নেই, যেটুকু আছে এসব বিশৃঙ্খল করে ভোট পাওয়ার চেষ্টা করছে। অপরদিকে সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, তারা যখন ভোটের প্রচার করে বাড়ি ফিরছিলেন, সেই সময় তৃণমূলের লোকজন তাদের উপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদ হবে বলেও জানিয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী। এরপর তিনি এলাকায় গিয়ে শান্তির বার্তা দিয়ে আসেন। একে গরম, তার উপর তাপপ্রবাহ, নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর, তার উপরে নেই জল। সেই কারণে ক্ষুব্ধ এলাকাবাসী। আর তাই দেব ও হিরণের লোকসভা কেন্দ্রে ভোট বয়কটের ডাক দিলেন কৃষকরা। শুধু তাই নয়, ফেলা হলো পোস্টারও। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের কুকুরদহ এলাকার ঘটনা। জানা গিয়েছে, এই এলাকায় আরএলআই প্রকল্পটি নির্মাণ হয়ে প্রায় 3 বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে। কৃষি প্রধান এলাকা। জানা গিয়েছে, এই এলাকায় আরএলআই প্রকল্পটি নির্মাণ হয়ে প্রায় 3 বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে। কৃষি প্রধান এলাকা, তাই প্রকল্পটি চালু হলে খুব কম খরচে জল নিয়ে চাষাবাদ করতে পারবে কৃষকরা। আর সেই প্রকল্পই তৈরি হলেও দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভ না হয় এবার লোকসভা নির্বাচনে নিজেদের দাবিকে আদায় করার জন্য ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের মানুষজন। এলাকার কৃষকেরা বলেন, আমরা বছরে বর্ষায় একবার মাত্র চাষ করি, সেখানেও প্রশাসন কৃষকদের জন্য কোনোই ব্যবস্থা নেয়নি। তাই আমরা ভোট বয়কটের ডাক দিচ্ছি। কৃষকদের স্পষ্ট অভিযোগ, তাদের এলাকায় চাষের জল চড়া দামে কিনতে হয়। এলাকায় একটি সেচের জলের প্রকল্প বসানো হলেও 1 ফোঁটা জলও পড়েনি, কারণ ওই প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি প্রশাসন। গ্রামবাসীদের সাফ কথা, আমাদের হাজার হাজার টাকা দিয়ে জল কিনে চাষ করতে হচ্ছে। যখন আমরা বঞ্চিত, তাহলে এই নির্বাচনে অংশ নেব কেন? তাই আমরা ভোট বয়কট করলাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নয়, বরং 2014 সালের পর ইডির কর্মক্ষমতা আরও বেড়েছে, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ঠিক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে একের পর এক রাজ্যের নেতা মন্ত্রীরা গ্রেফতার হতেই বিরোধীরা অভিযোগ তুলেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে সরকার। এবার নথি তুলে ধরে বিরোধীদের সেই অভিযোগ উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 2014 সালের আগে ইডি আর্থিক তন্ত্র প্রতিরোধ আইন ও পিএমএলএ আইনে 1800-র কম মামলা দায়ের করেছিল। সেখানেই এনডিএ ক্ষমতায় আসার পর 5000-এরও বেশি মামলা দায়ের হয়। 2014 সালের আগে যেখানে ইডি মাত্র 8 বার তল্লাশি চালিয়েছিল, সেখানে 2014 সালের পর 7000-এরও বেশি তল্লাশি চালিয়েছে ইডি। মোদী বলেন, এটা ইডির দক্ষতা বাড়ার প্রমাণ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে দীর্ঘদিন ধরে। শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে রয়েছেন প্রাক্তন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার মতো প্রাক্তন শিক্ষাকর্তারা। তবে এখনও সুবিচার পাননি বহু যোগ্য প্রার্থী। মাসের পর মাস রাস্তায় বসে হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রার্থীদের একটা বড় অংশ। অবশেষে আশার আলো, সোমবারই স্কুল সার্ভিস সংক্রান্ত মামলার রায় ঘোষণা করতে চলেছে হাইকোর্ট। প্রায় 25,000 প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়ের ওপর। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ তৈরি করে মামলার নিষ্পত্তি করতে হবে 6 মাসের মধ্যে। গত বছরের নভেম্বর মাসে এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রাশি ডিভিশন বেঞ্চে শুরু হয় শুনানি। গত কয়েক মাস ধরে একটানা শুনানি চলছে হাইকোর্টে। 6 মাসের আগেই ঘোষণা হতে চলেছে রায়। আগামী সোমবার সকাল 10:30টায় রায় ঘোষণা করবে হাইকোর্ট। কসবায় 38 তলা বিল্ডিংয়ের 25 তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো তামান্না হিরাওয়াত নামে 19 বছরের এক ছাত্রীর।
হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে পৌঁছেছে কসবা থানার পুলিশ। ঠিক কী কারণে মেয়েটি পড়ে গেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, কথা বলছেন আবাসনের অন্যান্য আবাসিকদের সঙ্গেও। শোনা যাচ্ছে আত্মহত্যার কথাও। কেউ কেউ বলছেন পড়ে যায়নি তামান্না, ঝাঁপ দিয়েছে। পারিবারিক সমস্যা নাকি সম্পর্কজনিত কোনো সমস্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। মেয়েকে হারিয়ে শোকে পাথর বাবা দীপক হিরাওয়াত, শোকের ছায়া গোটা পরিবারে। ভয়ঙ্কর, অমানবিক, এই শব্দগুলিও হয়তো কম পড়ে যায় এমন ঘটনা বর্ণনা করার জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বচসা হওয়ায় গর্ভবতী স্ত্রীকে খাটে বেঁধে জ্যান্ত পুড়িয়ে দিলেন স্বামী। অমানবিক এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাবের অমৃতসরের কাছে বুল্লেনানগল গ্রামের বাসিন্দা বছর 23-এর পিঙ্কির সঙ্গে বছরখানেক আগেই বিয়ে হয়েছিল সুখদেবের। পিঙ্কি 6 মাসের গর্ভবতী ছিলেন, তার গর্ভে যমজ সন্তান ছিল। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝামেলা লেগে থাকতো। শুক্রবারও কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। ঝামেলা চরম পর্যায়ে পৌঁছাতেই সুখদেব স্ত্রী পিঙ্কিকে খাটের মধ্যে বাঁধে এবং তারপর বিছানায় আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে স্ত্রী যখন আর্তনাদ করছে তখনও মন গালেনি সুখদেবের। বিছানাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পিঙ্কি ও তার গর্ভস্থ 2 সন্তানের। পাড়াপড়শিরা পিঙ্কির আর্তচিৎকার শুনে ছুটে এলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সুখদেব। তবে বেশি দূর পালাতে পারেনি, বিকেলেই তাকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনাটি সামনে আসতেই জাতীয় মহিলা কমিশনের তরফে পাঞ্জাব পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। স্বজন হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পড়লেন তার বোন ও স্বামী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তার বোন। তার অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে। শনিবার বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতায় আসছিলেন পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি ও ভগ্নিপতি রাকেশ তিওয়ারি। রাকেশ রেলওয়েতে চাকরি করতেন, তার পোস্টিং ছিল চিত্তরঞ্জনে। বিকেল 4:30 নাগাদ ধানবাদের জিটি রোডের কাছে দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি কলকাতা 2 নম্বর জাতীয় সড়কের উপরে নিরসা বাজারের কাছে একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রাকেশ তিওয়ারি গাড়িটি চালাচ্ছিলেন। কিভাবে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পরই আহত 2 জনকে উদ্ধার করে ধানবাদের শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাকেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম হয়েছেন পঙ্কজ ত্রিপাঠীর বোনও, তার পা ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। বাংলাদেশের ক্রিকেট টিমকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। এবার বাংলাদেশের নেতার ভূমিকায় দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাকিব। ভোটের ময়দানে ছক্কা হাঁকানো অবধি ঠিকই ছিল, কিন্তু নেতা সাকিব রাজনীতির ময়দানে নেমেই বিতর্কে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশের ভোটের দিনেই মেজাজ হারিয়ে এক ভক্তকে সপারে চড় মেরেছেন সাকিব। সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল, যা দেখলে যে কেউ তাজ্জব বনে যাবেন। উত্তর পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর সেই ঘূর্ণাবর্তে একটি অক্ষরেখা এসে মিশেছে। পূর্ব বিহার থেকে এই অক্ষরেখা বিস্তৃত আছে। তার ফলে রবি থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে।